সাহেবের নাম N.A. ফারমুর। নীলগঞ্জের নীলকুঠিয়াল সাহেবদের বর্তমান বংশধর। আমি বাল্যকাল হতেই সাহেবকে চিনি। যখন স্কুলে পড়ি সাহেবদের কুঠিতে একবার বেড়াতে যাই। ফারমুর সাহেবকে এদেশের লোক ফালমন সাহেব বলে ডাকে। আমার বাল্যকালে ফালমন সাহেবের বয়স ছিল কত, 50 হবে মনে হয়। সাহেবদের কুঠিতে গিয়ে দেখতাম সাহেব দুধ দোয়াচ্ছেন। অনেকগুলো বড় বড় গাই ছিল কুঠিতে, 20-30 সের দুধ হতো। নৌকা করে প্রতিদিন ওই দুধ মহাকুমার শহরে প্রেরিত হইত। আমাকে বড় ভালোবাসতেন। আমাকে দেখে বলতেন, সকাল বেলাতেই এসে জুটলে, খাবা কিছু? খাবো। কি খাবা? দুধ। যা দেবেন। ও মতি, ছেলেটিকে গুড় দিয়ে মুড়ি দাও আর দুরিকে দুধ দাও। আমি এই মাত্র খেয়ে আসলাম। বসো খোকা, বসো। নীলকুঠির আমলে ফালমন সাহেবের বাবা লালমন অর্থাৎ লালমুর সাহেবের অসীম প্রতিপত্তি ছিল এদেশে। নীল চাষ উঠিয়ে যাইবার পর বিস্তৃত জমিদারির মালিক হয়ে এদেশেই তিনি বসবাস করতে থাকেন। ক্রমে জমিদারিও চলে যায় অনেক। লালমন সাহেবও মারা যান। ফালমন বিস্তৃত আউশ ও আমন ধানের জমি চাষ করতে থাকেন। বড় বড় গরু পুষতেন, সেই সঙ্গে হাঁস, মুরগি, ছাগল ও ভেড়া। সাহেবের কুঠিতে সারি সারি ধানের গোলা ছিল 20-30টা। জমিদারিও ছিল। কুঠির পূর্ব দিকের বড় হলদে ঘরে, যার সামনে বেগুনি প্যাটার্ন ফুলের প্রকাণ্ড গাছ। কি ফুল জানি না, আমরা বলিতাম প্যাটার্ন ফুল। কুঠিয়াল সাহেবের নায়েব সরানন বক্সি কাছারি করতেন এবং প্রজাপত্র ঠেঙাইতেন। লালমন সাহেব কোন স্থান হতে এসছেন বলতে পারবো না, তবে তার বৈঠকখানায় একখানা বড় ছবির তলায় লেখা ছিল, টি ফারমোর অফ ব্রুমোর্থ, ইংল্যান্ড। ফালমনের জন্ম নীলগঞ্জেই। তাদের সকলেই যশোর জেলার পাড়াগাঁয়ের কৃষক শ্রেণীর ভাষা বলতে জানতেন। কি পড়ো? মাইনর, 2nd ক্লাসে। ইউপি পাস করেছ? হ্যাঁ। বৃত্তি পেয়েছিলে? না। আমার স্কুলে পড়ো? আপনার স্কুলে না, জেলা বোর্ডের স্কুলে, চেতলমারির হাটতলায়। ও বুঝেছি, তবে তোমার বাড়ি এখানে না? আগে না, আমার পিসির বাড়ি এখানে। কেডা তোমার পিসে? ভূষণচন্দ্র মজুমদার। আরে, মজুমদার মহাশয়ের বাড়ি এসেছ তুমি? বেশ বেশ। নাম কি? শ্রী রতনলাল চক্রবর্তী। পিতার নাম? শ্রী মাখনলাল চক্রবর্তী। তুমি মাখনলাল মাস্টারের ছেলে, চেতলমারির স্কুলের? আগে হ্যাঁ। তাই বলো, মাখন মাস্টার তো আমাদের বন্ধু লোক। বেশ বসো, দুধ দিয়ে মুড়ির ফলার করে খাও। ফালমন সাহেবের সঙ্গে এইভাবেই আলাপ শুরু। তা বাদে মাঝে মাঝে সাহেবকে চিতলমারির খড়ের মাঠে আমিনকে সঙ্গে নিয়ে জমি মাপতে দেখেছি। কতদিন নৌকায় লোকের সাহায্যে পটল কুমড়ো বোঝাই করতে দেখেছি। লম্বা 1 হাড়া সাহেবী চেহারা, ভুঁড়ি নেই একদম, গায়ে 1 আউন্স চর্বি নেই কোথাও। গোঁপ জোড়াটা বড্ড লম্বা, দৃঢ় চোয়াল,
সবই ঠিক সাহেবী ধরনের, কিন্তু পোশাকটা সবসময় সাহেবের মতো নয়। কখনো ধুতি, কখনো কোট প্যান্টের ওপর মাথায় তালপাতার টোকা। শেষোক্ত বেশটা দেখা যেত যখন ফালমন সাহেব মাঠের চাষবাসের তদারক করছেন। কৃষাণ ছিল সংখ্যায় ৩০-৩৫, লাঙল গরু ৪০খানা, ৮-১০খানা গরুর গাড়ি। অত বড় ফলাও চাষ সাধারণ কোনো বাঙালি গৃহস্থ চাষি কল্পনা করতে পারে না। তালপাতার টোকা মাথায় কৃষকদের কাজকর্ম দেখাশোনা করতেন বটে, কিন্তু হুঁকোয় তামাক খেতে কখনো দেখিনি। পাইপ সর্বদা মুখে লাগিয়ে রাখত। কিষানদের বলতেন, বাবলাতলার জমিগুলোতে দোয়াব দেবা কবে ও সোনাই মণ্ডল? দোয়াব অর্থাৎ দ্বিতীয়বার চাষ। তা দাও, আর দেরি করবা না, রস টেনে গেলি ঘাস বেঁধে যাবে আনে, তখন লাঙল বেশি লাগবে। এখনো ভুইতে রস আছে। সোনাই মণ্ডল হয়তো বলল, বাবলাতলার ভুইতে পানি আর কনে সাহেব? কে বললে আপনারে? নেই, কাল সাজের বেলা আমি আর প্যাট, সাহেবের শালা, এখানকার বরাবর দেখতাম চাষবাসের কাজ দেখে। যাইনি বুঝি? যা পানি আছে তাতে কাজ চলে যাবে আনে। ছোলা কাটতে হবে এবার, এখনো দানা পুরুষ্ট হয়নি, আর ৪-৫টা রোদ খাক, সময় হলি ও বলবো। এই সময় নদীপুরের গোপেশ্বর বৈরাগীকে মাঠের পাশের পথ দিয়ে যেতে দেখে মাথায় টোকাটা কপালের উপর ২ আঙুল তুলে দিয়ে একটু উঁচু করে তুলে বললেন, ও গোপেশ্বর, শোনো, ও গোপেশ্বর। গোপেশ্বর এসে বলল, সালাম সাহেব। সাহেবের দোদণ্ড প্রতাপ এ অঞ্চলে, কারণ অধিকাংশই তার প্রজা। যাচ্ছ কনে? যাব একবার পাঞ্চিতে, মেয়ের খবর পাইনি অনেকদিন, জামাইটা কেমন আছে দেখে আসি। পেট জোড়া পিলে তার, গত অঘ্রাণ মাসে যাই হয়েছিল, ম্যালেরিয়া। তা আমরা কি বুঝি, তাই হবে। বেশ, একটা খ্রিস্ট বিষয় গান করে শুনিয়ে দাও দেখি। খ্রিস্ট বিষয় কিংবা শ্যামা বিষয়? না, তুমি বষ্টম টুমু আবার বুঝি শ্যামা বিষয় গাইবা না? যা মন চায় একখানা শোনাও। বড্ড রোদ পড়েছে, শরীরের কষ্ট হচ্ছে বটে। বসো, এই পিটুলি তলায় ছাওয়ায় পানে। গোপেশ্বর গান গাইতে গাইতে দুবার কাশল, সাহেবের দিকে লাজুক দৃষ্টিতে ২-১বার চেয়ে গান আরম্ভ করল। ফালমন সাহেব হাতে তালি দিতে দিতে বললেন, বাহ বাহ, বেশ গলা। দাসুয়ার না নীলকণ্ঠ? নীলকণ্ঠ। দাসুয়ার একখানা হোক না। সাহেবের আদেশ অমান্য করবার ক্ষমতা কার নেই এই অঞ্চলে, সুতরাং গোপেশ্বরকে আর একখানা গান গাইতে হল। ফালমন সাহেব চোখ মুদে পাইপ টানতে টানতে গান শুনছিলেন, আবার গোপেশ্বরের পিঠ চাপড়িয়ে বললেন, বাহ বাহ, দাসুরায়ের গানের কাছে আর এইসব কিছু লাগে না। কি রকম, কি ওরে বলে গোপেশ্বর? অনুপ্রাস। ওই যা বলে, ভারী চমৎকার, লাগিতেই হবে যে দাসুরাইহু। আজ উঠি সাহেব? আচ্ছা এসো। ফালমন সাহেবের কাছারি ঘরে রাম শ্যামকে মারিয়াছে। শ্যামের গরু যদুর পটলের ক্ষেত নষ্ট করিয়াছে। এইসব গ্রাম্য মামলার বিচার হতো। বিচার সাধারণত করত নায়েব সরানন বক্সি। গুরুতর মোকদ্দমায় ফালমন সাহেব নিজে বিচারাসনে বসতেন। আমি দেখেছিলাম যেদিন গুড়ে জেলের ভাই বউ
রোমে ধোপার ছেলে অতুলের সঙ্গে সোজা চম্পট দেওয়ার পর আড়ংঘাটা স্টেশনে ধরা পড়ে পুনরায় গ্রামে আনা হয়েছিল। সেদিন ফালমন সাহেবের বিচার। গ্রামে হইচই কাণ্ড পড়ে গিয়েছিল, কারণ 2-10 বছরে এই ধরনের ব্যাপার কেউ এই অঞ্চলে দেখেনি, শোনেওনি। ফালমন সাহেব অতুলকে কড়া সুরে প্রশ্ন করলেন, জেলে বউয়ের বয়সটা কত? অতুল কাঁপতে কাঁপতে বলল, জানি না সাহেব। তোমার চেয়ে বড় না ছোট? আমার চেয়ে বড়। তোমার বয়স কত? আগে 23। রোমে ধোপার দিকে চেয়ে সাহেব বললেন, রোমো, বয়স ঠিক বলছে তো? রেমো বলল, হ্যাঁ সাহেব। আর জেলে বউয়ের বয়স কত? গুড়ে জেলে বলল, আগে 32। 32? আগে। সাহেব রাগে কাঁপতে কাঁপতে অতুলের দিকে চেয়ে বলল, তোর বড় দিদির বয়সী জেরে হারামজাদা, তোর লঘু গুরু জ্ঞান নেই? মারো 10 জুতো সকলের সামনে, আর 50 টাকা জরিমানা দাও, যাও। ব্যাস, বিচার শেষ। আর কোনো সাক্ষ্য প্রমাণ বা ওকালতি খাটবে না। দ্য গ্রেট খান হ্যাজ স্পোকেন। মিটে গেল। সেকালের নীলকুঠির অটোক্র্যাট ভূস্বামীদের রক্ত ছিল ফালমন সাহেবের গায়ে। প্রজাপীড়ন ও শোষণে তিনি তেমনই পটু, তবে যুগ প্রভাবে নখ দাঁত অপেক্ষাকৃত ভোঁতা এইমাত্র। সেবার মস্ত বড় দাঙ্গা বাঁধল বাগদি ও জেলে প্রজাদের মাল্লাত বিলের দখল লড়াই নিয়ে। মাংলার বিল বরাবর বাগদি প্রজাদের কাছে বন্দোবস্ত করা ছিল রানী রাসমণির অ্যাসেটের স্বরূপনগর কাছারি থেকে। কখনো 1 পয়সা খাজনা আদায় হতো না, মামলা মোকদ্দমা করে কিছু হতো না। তখন রানী এস্টেটের নায়েব ভৈরব চক্রবর্তী মালের বিল 10 বছরের জন্য ইজারা দিলেন ফালমন সাহেবকে। সেলামি 1 পয়সাও নয়, কেবল সালিয়ানা 250 টাকা খাজনা। কারণ দুর্ধর্ষ জেলে ও বাগদি প্রজাদের কাছ থেকে বিলের দখল পাওয়া ছিল সমস্যা। সাহেবের দ্বারা সে সমস্যা পূরণ হবে, ভৈরব চক্রবর্তীর এই আশা ছিল, এবং সে আশা যে নিতান্ত ভিত্তিহীন নয়, বিল ইজারা দেওয়ার 1 পক্ষকালের মধ্যেই পদ্ম ফোটা মালাত বিলের রক্তরঞ্জিত জল তার প্রমাণ দিল। প্রকাশ ফালমন সাহেব স্বয়ং টোকা মাথায় দিয়ে ঘোড়ায় চড়ে দাঙ্গা পরিচালনা করেছিলেন। যদিও পুলিশ রিপোর্টে পরে প্রকাশ হল, দাঙ্গার সময় ফালমন সাহেব তার বড় মেয়ে মার্জোরিয়া টনসিল অস্ত্র করিবার জন্য তাকে নিয়ে কৃষ্ণনগর মিশন হাসপাতালে যান। মামলাবাজ ও ধরনের আরেকটি লোক সারা জেলা খুঁজিলে পাওয়া যায় না। প্রায় মহকুমায় মামলা পড়ত। সাহেবের 4 দাঁড়ের ডিঙি 7টার সময় ছাড়ত কুঠিঘাট থেকে। 6 মধ্যে ফালমন সাহেব ও তার খাওয়ার জন্য ফলের ঝুড়ি, জলের কুঁজো, দুধের বোতল, নায়েব সরানন বাবু ও তার বিছানাপত্র, 2 জন মাঝি, এই নিয়ে তীর বেগে নৌকা ছুটত 10 মাইল দূরবর্তী মহাকুমার শহরের দিকে। হু হু করে তুখোর বাতাস বইত। গাঙে সাহেবের প্রিয় অনুচর গোপাল পাইক প্রভুর ইঙ্গিতে নৌকার গলুয়ের কাছ থেকে 6 কাছে সরে আসত। সাহেব বলতেন, একটা কৃষ্ণ বিষয় কিংবা শ্যামা বিষয় গাও গোপাল। গোপাল অমনি ধরত তার গান। গোপাল পাইক যাত্রা দলে অল্প বয়সে গাইত।
সাহেবের সঙ্গীত প্রিয়তার কথা শুনে কিঞ্চিত পুরস্কারের আশায় একদিন সে নীলগঞ্জের কুঠিতে গাইতে আসে। গান শুনে সাহেবের বড় ভালো লাগে এবং সেই থেকেই গোপাল সাহেবের এস্টেটের চাকুরিরত অবস্থায় বহাল ছিল। 1 পয়সা খাজনা বাকি থাকলে যেমন সাহেবের এস্টেট হতে নালিশ হতো, আবার ধরা পড়লে ক্ষমা করতেও ফালমন সাহেব ছিলেন বিশেষ পটু। কতবার এরকম হয়েছে, দুর্বুদ্ধি প্রজা ভবিষ্যৎ না ভেবে কিংবা উকিল মোক্তারদের উৎসাহে নীলগঞ্জ এস্টেটের বিরুদ্ধে মামলা লড়েছে। একবার ফৌজদারি, তারপর স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেওয়ানি, মহকুমা হতে সব জজ কোর্ট, সেখান থেকে আবার পুনর্বিচারের জন্য মহকুমার মুন্সেফ কোর্ট। এই করতে করতে প্রজা স্টেটকে হয়রান করে এবং নিজে সর্বশান্ত হয়ে যখন জ্ঞানচক্ষু লাভ করল, তখন হিতৈষী বন্ধুদের পরামর্শে কোর্টের বটতলাতেই একেবারে ফালমন সাহেবের পা জড়িয়ে উপুর হয়ে পড়ল পায়। আরে কি কি কে? আগে আমি মুকুন্দ বিশ্বাস। সাহেব পায়ের ঝটকা মেরে বললেন, বেরো হারামজাদা, বেরো বেরো। ফালমন হিন্দি কথাই জানতেন না, খাঁটি বাংলা ইডিয়ামযুক্ত ভাষা ব্যবহার করতেন, এবং সে শুধু এজন্য যে নীলগঞ্জের কুঠি তার জন্মস্থান। এই গ্রাম্য আম জাম নিকুঞ্জ ছায়ার শ্যামলতায় ও কৃষকদের সাহচর্যে তিনি আবল্য লালিত পালিত ও বর্ধিত। ডরসেট শায়ারের ইংরেজ রক্ত ধমনীতে থাকলেও মনে প্রাণে খাঁটি বাঙালি। ঊনবিংশ শতাব্দীর নিশ্চিন্ত শান্তি ও আলস্যের মধ্যে যার যৌবন কেটেছে, সেই সচ্ছল বাঙালি জমিদার মুকুন্দ বিশ্বাস ডুকরিয়ে কেঁদে উঠল। ব্যাপার দেখতে লোক ছুটে এসে ভিড় বাঁধাল। সকলেই ভাবল, সাহেব কি অত্যাচারী, গরিব প্রজাকে কি করে পীড়ন করছে দেখো, একেবারে এইভাবে সর্বশান্ত করতে হয়। ছি! কেউ বুঝল না কেমন তেঁদুর ও দুঁদে প্রজা মুকুন্দ কলু। কে চাই কে? সাহেব, মা বাপ, ধরমবাব মোরে বাঁচাও ধরমবাব। কেমন মোকদ্দমা করবি না? কর ছানি। শুনছেন ও হরিশবাবু, শোনেন এদিকে। চোগা চাপকান পরনে বড় উকিল হরিশচন্দ্র গাঙ্গুলি ঘটনাস্থলের কিছু দূর দিয়ে যাচ্ছিলেন। সাহেবের আহ্বানে নিকটে আস্তে আস্তে বললেন, গুড মর্নিং মিস্টার ফার্মুর। বলি, ব্যাপার কি? আরে দেখেন না কাণ্ডখানা, দেখেন না মুকুন্দ বিশ্বাসকে, পাঁচপোতার মুকুন্দ বিশ্বাস, বদমাইশের নাজির। ওর বদমাইশি দেখতে দেখতে মাথার চুল আমি পাকিয়ে ফেললাম হরিশবাবু। ওরে আর আমি চিনি নে। শুনুন তবে। আরে নায়েব মশাই, বলুন দেখি সব খুলে। সব শুনে হরিশবাবু মুকুন্দ কলুকে ধমক দিয়ে কিঞ্চিত সদুপদেশ দিলেন। সাহেবের বিরুদ্ধে মামলা, তার মতো ট্যানা পড়া লোকের পক্ষে? যাক, যা হবার তা হয়েছে। সাহেব নিজ গুণে এবারটি গরিবকে মাফ করে দিন। সাহেবকে হরিশবাবু জিজ্ঞাসা করলেন, আজ বুঝি ডিগ্রির দিন? নিশ্চয়। ও এতদিন আমার সঙ্গে একটা কথা বলতো না, আজ একেবারে পায়ে ধরছে। সরানন বক্সি বলল, শুধু পায়ে ধরা নয়, একেবারে মরা কান্না কেঁদে লোক জড়ো করে ফেলেছে। সাহেব জনতার উদ্দেশ্যে বললেন, এই যাও যাও, সব এখান থেকে যাও। এখানে কি? চলে যাও সব।
হরিশবাবু উকিলও সেই সঙ্গে যোগ দিয়ে বললেন, হ্যাঁ, তোমরা কেন এখানে বাবু? কাছারির সামনে ভিড় করো না, হাকিম চটবেন, যাও এখান থেকে। এখানে কি ঠাকুর উঠেছে? হিসেব করে সরানন বক্সি সাহেবকে জানালো এই পর্যন্ত মামলায় 700-750 টাকা খরচ হয়ে গিয়েছে। সাহেব বললেন, আচ্ছা, যা মাফ করলাম। নায়েববাবু মামলা মিটিয়ে নেবেন। সরানন বক্সি বলল, খরচার টাকা? ওর সঙ্গে না হয় সর করে নেবেন, তবে বলি দিন, আমার কুঠিতে গিয়ে নাকে খত দিতে হবে ওকে, নইলে আমি ওকে ছাড়ব না। ওর নাকে খত দিতে রাজি না আছে কি? মুকুন্দ বিশ্বাস খুব রাজি, সে এখনই নাকে খত দিতে প্রস্তুত আছে। সাহেবের আশ্বাস পেয়ে সে চলে গেল। সেবার শীতকালের মাঝামাঝি মিসেস ফালমান লিভারের অসুখে ভুগে কলকাতার হাসপাতালে মারা গেলেন। দিন 7 পরে নীলগঞ্জের চারপাশের 5-6খানি গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ গৃহস্থীদের কাছে তাদের মত জিজ্ঞাসা করা হল, মেম সাহেবের আত্মার মঙ্গল কামনায় যদি ব্রাহ্মণ ভোজের ব্যবস্থা হয় তারা খাবেন কিনা। তখনকার দিনে এসব ধরনের খাওয়ার সামাজিক কড়াকড়ি অনেক বেশি ছিল, কিন্তু ব্রাহ্মণদের রাজি না হওয়া এক্ষেত্রে উপায় ছিল না। সাহেবকে চটাতে কেউ রাজি নয়। নীলগঞ্জের কাছারি ঘরের সামনে তুততলায় দুদিন ধরে কালীময়রা সন্দেশ, বোঁদে, পান্তুয়া বিহান করল। কাছারি বাড়ির হলে ব্রাহ্মণ ভোজনের যে বিরাট ব্যবস্থা হয়েছিল, এই অঞ্চলে সেরকম খাওয়ানো কখনোই কেউ দেখেনি। ফালমন সাহেব কুঠির গেটে নিচে দাঁড়িয়ে প্রত্যেককে বলছিলেন, পেট আপনাদের ভরেছে? কষ্ট দিলাম আপনাদের, এনে কিছু মনে করবেন না। আমিও সে দলে ছিলাম। তখন স্কুলের বালক, ভুঁড়ি ভোজন করে বাইরে বেরিয়ে আসছিলাম। দীর্ঘাকৃতি ফালমন সাহেবের সে বিনীত মুখভাব, সৌজন্যপূর্ণ সহৃদয় দৃষ্টি এখনো মনে আছে। মানবতার উদার গতিপথের পাশে অবস্থিত এই ছবিখানি আজকার এই হিংসে দেশ ও সাম্প্রতিক ধর্মমতের দ্বন্দ্বের দিনে বেশ করে স্মরণে উদয় হয়। বারোয়ারি যাত্রার আসরে ফালমন সাহেব সকলের সামনে চেয়ার পেতে বসতেন। যাত্রাগণের অমন ভক্ত দুটো দেখা যেত না। ও বেয়ালদার, একটা একালে গদ ধরো বাবা, জুটিদের এগিয়ে দাও। সাহেবের ভাই ফরমাস খাটতে খাটতে যাত্রাদলের গাইয়ে বাজিয়ে ব্যস্ত, আর কৃষ্ণ সেজে এসে গান ধরলেই হলো, অমনি মেডেল ঘোষণা। সাহেব দাঁড়িয়ে উঠেই বলবেন, এই যে ছোড়াটা কৃষ্ণ সেজে এসে গানখানা করে গেল, ওরে আমি একটা রূপোর মেডেল দেব। কথা শেষ করতেই চারদিক ঘুরে ঘুরে হাসি মুখে চেয়ে বলতেন, হাততালি, হাততালি। অমনি চটপট করে চারদিকে হাততালি পড়বে। নিজে সকলের আগে হাততালি দেবেন। কোনো করুণ ভক্তিরসের ব্যাপার ঘটলে সাহেব সকলের সঙ্গে হরিবোল দিয়ে উঠবেন। বারোয়ারিতে চাঁদা দিতে সাহেব যেমন মুক্তহস্ত, তেমনি রক্ষাকালী পূজা বা শীতলা পূজার অনুষ্ঠানে তখনকার দিনে বারোয়ারি দুর্গাপুজো বা শ্যামা পূজার রেওয়াজ ছিল না। মিসেস ফালমান মারা যাওয়ার পরে নীলগঞ্জের কুঠির রাঙা প্যাটার্ন ফুলের গাছ, নদীর ধারের অত বড় বাড়ি, লেবু ও আমের বাগান, পশার প্রতিপত্তি, অর্থ সম্পত্তি সবকিছু শ্রীহীন হয়ে পড়ল।
বাড়ির এক নিম্ন জাতীয় দাসীর সঙ্গে সাহেবের নাম জড়িত হয়ে চারিদিকে প্রচার হতে লাগল। মার্জরি ও ডোরা বিয়ে করে বাইরে চলে গেল। সাহেবের যে ছেলে বিলেতে পড়ত সে আর এদেশে আসলো না। শোনা গেল ইংল্যান্ডেই বিয়ে করে সেখানেই সংসার পেতে সে ইংল্যান্ডের প্রজাবৃদ্ধির দিকে মন দিয়েছে। এমন সময় নীলগঞ্জের কুঠিতে এক ঘটনা ঘটল। বাইরে হতে কি একজন সাহেব এসে কিছুদিন কুঠিতে থাকল। এ সময় প্যাট ও কুঠি হতে চলে গিয়েছিল। নবাগত সাহেবের নাম মিস্টার মুডি। এই অঞ্চলে তাকে মুদি সাহেব বলে সবাই ডাকত। মুদি সাহেব একটু অতিরিক্ত মাত্রায় মদ খেত। একদিন কি ঘটেছিল কেউ জানে না। গভীর রাত্রে মিস্টার ফালমানের সঙ্গে মুদি সাহেবের বচসার শব্দ শোনা গেল। বাইরে থেকে চাকর বাকর কিছু বুঝল না। হঠাৎ বন্দুকের আওয়াজ হলো। সকলে ছুটে গিয়ে দেখে মুদি সাহেবের রক্তাক্ত প্রাণহীন দেহ ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে, আর ঘরের কোণে সেই নিজ জাতীয় দাসীটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। পুলিশ তদন্ত হলো, কিন্তু মিস্টার ফালমনের কিছু হয়নি। ব্যাপার নীলকুঠির শক্ত কম্পাউন্ডের বাইরে এক পাও গড়ায়নি। এই ঘটনার পরেও ফালমন সাহেব অনেকদিন বেঁচে ছিলেন। একাই থাকতেন। পুত্র কন্যা কখনো আসত না। সাহেবের এক ভাই শোনা যায় ইংল্যান্ড হতে কতবার তাকে সেখানে যেতে লিখেছিল। ফালমন সাহেব বলতেন, এদেশেই জন্ম, এদেশেই ভালোবাসি, যাব কোথায়? যখন মরে যাব ওই নিমটা তলায় কবর দিও, বাবা আর মায়ের পাশে। এদেশেই জন্ম, এদেশেই মাটি মুড়ি দেবে। ফালমন সাহেব এদেশেই মাটি মুড়ি দিয়েছিলেন। তার মৃত্যু হয়েছিল আজ থেকে 25 বছর আগে। নীলগঞ্জের কুঠি ভেঙে চুরে জঙ্গল হয়ে গিয়েছে। এখন সেখানে দিনে মানেও বাঘ, বুনো শুয়োরের ভয় কেউ যায় না। কুঠির নিমতলার ঘন বুঁচ কাঁটায় দুর্ভেদ্য ঝোপের ছায়ায় খুঁজলে ফালমন সাহেবের কবরের ভগ্ন অবশেষ এখনো কৌতূহলী রাখাল বালকদের চোখে পড়ে। আলমপুর পরগনার বড় তরফে দে চৌধুরী জমিদার বাবুরা নীলগঞ্জের জমিদারি গভর্নমেন্টের নিলামে কিনে নিয়েছিলেন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নীলগঞ্জের ফালমন সাহেব। গল্পের সূত্রধার এবং সমস্ত চরিত্রে আমি যন্তর মন্তর। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কারণ জীবনটা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। আনন্দে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন।